দর্শক, আজকে তো শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে ব্রিগেডে, আর আমি এখন চলে যাব শুভেন্দু অধিকারীর যে বাড়ির অন্দরে পৌঁছে যাব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাড়ির অন্দরে বসে রয়েছেন বাবা শিশির অধিকারী, টিভিতে দেখছেন, ছেলে শপথ গ্রহণ করছেন। আমি একটু দিতে বলবো ফোনটা শিশিরবাবুকে, জানি এটা খুব আবেগের মুহূর্ত। ফোনটা একটু দিন তো, একটু কথা বলি। যিনি ধরে আছেন ভিকি, শিশিরবাবু শুনতে পাচ্ছেন? শিশিরবাবু, কালকেই কথা হচ্ছিল আপনার সঙ্গে, আজকে খুব গর্বের মুহূর্ত, খুবই গর্বের মুহূর্ত। কি বলবেন? ছেলেকে শপথ নিতে শুনলেন টিভির পর্দায়, কি বলবেন? মন্ত্রিসভা গঠন হয়েছে, বিজেপির মন্ত্রিসভা, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, এ তো আনন্দের কথা। মানে এখন আপনি মুখ্যমন্ত্রীর বাবা, আগে এমপি হয়েছেন, অনেক কিছু হয়েছেন, আজকে মুখ্যমন্ত্রীর বাবা, নতুন পরিচয়। হ্যাঁ, তা তো বটেই। হ্যাঁ, ছেলে কেমন কাজ করবেন বাংলার জন্য, কেমন আশা করছেন? বাংলার জন্য বাংলার যাতে ভালো হয় সেই কাজই করুক, এইটুকুনি চাই। অনেক কাজ অনেক কাজ বাকি আছে, সে কাজ করলে আনন্দ হবে। কোন দিকটা নজর রাখতে বলবেন? বাংলার যে হাল হয়ে গেছে, কোন কোন দিকটা প্রথমের দিকে নজর রাখতে বলবেন? ছেলেপিলেদের যারা রাস্তায় শুয়ে আছে, কলকাতার রাস্তায়, সব ছেলেদের আগে দেখা উচিত বলে আমার মনে হয়। এবং দেখছেন তো ব্রিগেড আজকে তারকার সমাহার বলা যায়, সব রাজ্যের নেতারা এসছেন, একমাত্র আপনি মানে ওখানে হয়তো যেতে পারলেন না। বাংলার সৌভাগ্যের ব্যাপার। এবং এই যে এখানকার দিদিমণি বলেন না, যারা বাংলার কালচারকে নষ্ট করে দিচ্ছে, আজকে যা দেখতে পাচ্ছি, ও তো মেলা বসেছে কার্যত বাঙালিয়ানা, মানে একেবারে ঝালমুড়ি, মিষ্টি, রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মজয়ন্তী উদযাপন। ওরা কি মুখে বলেন যে এরা বাঙালির পার্টি না? ওর কথা বেশি উত্তর না দিয়ে, আজকে একটা বাংলার শ্রেষ্ঠ দিন, বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনে তাকে পূজা জানিয়ে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, দেশ নেতাগণ বাংলার এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বাংলা যে ভারতবর্ষে তার অন্যতম স্থান আছে, সে স্থান আজকে প্রমাণিত হয়েছে। ওকে, আপনি দেখুন। ওকে, অসংখ্য ধন্যবাদ। শিশির অধিকারী অনলাইনে সরাসরি ছিলেন। দর্শক, দেখছেন আপনারা কলকাতার দিকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, ঐতিহাসিক মুহূর্ত। আমি বাড়ির ছবি দেখালাম, কালকেও কথা বলেছিলাম শিশির অধিকারী বাবুর সঙ্গে। তো আজকেও সত্যি ওনার কাছে খুবই গর্বের বিষয় যে এরকম একটা মুহূর্ত, ছেলে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এখন মানে কেমন কাজ হবে, এবং উনি যেটা একটা খুব মানে যা বললেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শিক্ষিত যুব সমাজের কাছে, সেটা হচ্ছে যে যারা রাস্তায় বসে আছেন তাদের কথা ভাবতে হবে। সত্যিই বসে থাকা ছেলেমেয়েরা, তারাও একটা আশা নিয়ে আছেন যে সরকারটা ছিল সেই সরকার তো কাজ করেনি, তো মানে ওই রকম তো কাজ হয়েছে, কাজের থেকে দুর্নীতি বেশি হয়েছে, ফলে এর কিন্তু একটা সমাধান করতে হবে। তো সমাধান তো হবেই, কারণ শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে। আমি আপনাদেরকে একটু শোনাবো মুখ্যমন্ত্রীর হিসেবে শপথের যে বিষয়টা, সেটা একটু শুনিয়ে শেষ করব। নজর রাখুন। झरना फूट पड़ा है, आशाओं के गीत उभर रहे हैं। आज शांति की इस पवन में अमर पुष्पों की साथ सुगंध बह रही है। আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, তার একদিকে রয়েছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী জি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব, এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া
সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। যাক, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমাদের অনেক দিনের লক্ষ্য সেটা পূরণ হলো। গতকালকেই তো খবরটা নিশ্চিত হয়ে গেছিল, আজকে শপথ গ্রহণ হয়ে গেল কলকাতার ব্রিগেডে। শপথ গ্রহণ অনুষ্ঠান, ঐতিহাসিক মুহূর্ত, অনেকেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে গেছেন। তো আমার যাওয়া হলো না যদিও। তো যাই হোক, আমি দূর থেকে পরখ করলাম, বাড়ির সঙ্গেও কন্ট্যাক্ট করলাম। যেখানেই যাই, যেখান থেকেই দেখি, এটা একটা বিরাট অনুভূতির, সেটা বলতে কোনো দ্বিধা নেই। আর আবারও বলছি, আমি মনে প্রাণে চেয়েছিলাম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন, কারণ ওনাকে বিরাট যোগ্য বলে আমার অনেক আগে থেকেই মনে হয়েছে যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী হচ্ছেন যোগ্যতম একজন নেতা। তো উনি ওনার যোগ্যতা প্রমাণ করেছেন, এমন একটা জায়গাতে নিজেকে নিয়ে গেছেন যে আর কেউ প্রশ্ন তোলেননি যে শুভেন্দুকে বাদ দিয়ে আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো। নিজের কাজের মাধ্যমে, কাজের নিরিখে উনি ওনার যোগ্যতা অর্জন করেছেন এবং সহজেই এই পদে উনি বসে পড়লেন। কারণ কালকে শুনেছেন অমিত শাহ যখন বলছিলেন যে কাকে মুখ্যমন্ত্রী করা হবে, উনি বলেছেন একটাই নাম এসছে আর দ্বিতীয় নাম আসেনি। দ্বিতীয় নাম আসার জন্য সময়ও দিয়েছিলাম, কিন্তু কোনো নাম আসেনি। একজনের নামই এসছে এবং তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, উনি হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। তো আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল, এবার কিন্তু কাজ দেখার পালা। শুভেন্দু অধিকারী বলেছেন, অনেক সমস্যা নিয়ে অনেকবার সরব হয়েছেন, যে সরকার ছিল তাদের নানান বিষয়ে সমালোচনা করেছেন এবং বলেছেন যে আমরা এলে কিন্তু এইসব সমস্যার সমাধান করব, সংকট মুক্ত করব এই বাংলাকে। আমি শুরুতেই দেখালাম আপনাদেরকে শিশির অধিকারী, ওনার বাবা, তার সঙ্গে কথা বলছিলাম। উনি কিন্তু যে কথাটা বলেছেন ওটাতেও অনেক বেশি গুরুত্ব দিতে হবে শুভেন্দু অধিকারীকে, কারণ যুব সমাজ কিন্তু খুবই দিশেহারা অবস্থায় পড়ে গেছিল গত সরকারের আমলে। ফলে তাদেরকে দিশা দেখাতে হবে। তো আরও অনেক কাজ করতে হবে শুভেন্দু অধিকারীকে। অনেক প্রত্যাশা নিয়ে মানুষ পরিবর্তন করেছেন এবং শুভেন্দু অধিকারীর প্রতি অনেক প্রত্যাশা মানুষের আছে। তবে ভরসার জায়গা এটাই যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি এই বাংলাকে হাতের তালুর মতো চেনেন, প্রশাসন চালিয়েছেন এবং প্রচুর কন্ট্যাক্ট আছে, মানে নিচু লেভেল থেকে শুরু করে সর্বত্র একটা বিরাট যোগাযোগ আছে। ফলে উনি সহজেই কিন্তু অবগত হতে পারবেন। আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনি তো না ঠিক করে দেখতেন, না ঠিক করে দেখার চেষ্টা করতেন। অনেকে বলেন উনি কান দিয়ে দেখতেন, কানে কেউ কিছু বলে দিলেন সেটা নিয়ে উনি আরম্ভ করে দিলেন। ওই রকম না, পরখ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ব্যবস্থা নিতে হবে। আর একটা পজিটিভ দিক সেটা হচ্ছে যে সরকারটা ডাবল ইঞ্জিন। এখানে যে ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা রয়েছে সেটাকে মেকআপ করার মতো ব্যাপারটা আছে, কারণ বিজেপির কেন্দ্রের সরকার রয়েছে, সেখান থেকে স্পেশাল প্যাকেজ আসতে পারে। আর আমি তো কালকেও বলেছি যে বিজেপিরও একটা তাগিদ আছে এই বাংলাতে কাজ করে দেখানো। সামনে লোকসভার ভোট আছে 29, সেখানে একটা বিরাট সংখ্যায় এমএলএ এখান থেকে যাক, নিশ্চয়ই সেটা বিজেপি চায়। ফলে আগামী 2-3 বছর এখানে যে ঢেলে কাজ করবে বিজেপি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ফলে মানুষ একটু আশা ভরসা নিয়ে বসুন, কাল থেকেই সব কিছু সমাধান হয়ে যাবে এটাও ভাববেন না, সমাধান হবে। জব কার্ডের কাজ হচ্ছিল না গ্রামগঞ্জে, সেগুলো হবে। আর আমি একটা কথা বলবো, ওই ভাতার কম্পিটিশনে আর্থিক নয়ছয় যেন শুভেন্দু অধিকারী বা তার সরকার না করে, তবে মনে হয় না আর সেটা হবে। যেখানে দরকার তাকে বেশি করে দাও,
অহেতুক সবাইকে পাইয়ে দেবো, এই পাইয়ে দেওয়ার পলিটিক্স থেকে সরে আসতে হবে সরকারকে। তো এইসব ভাবনা আছে, যোগাযোগ যেহেতু টুকটাক আছে, নিশ্চয়ই আমিও আমার তরফ থেকে কখনো কিছু বলার থাকলে বলবো। আর আপনারাও যদি কিছু বলতে চান, ডিরেক্টলি বলার সুযোগ পান না, আমাকে বলবেন, আমি বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা এই অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই সরকারটা এনেছি, অনেক স্বপ্ন নিয়ে, যে যার মতো করে আমরা খেটেছি অনেক স্বপ্ন নিয়ে, মানে যেটা ছিল তার জ্বালাতে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম সব দিক দিয়ে। আমি যেমন ব্যক্তিগতভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম, কেস টেস দিয়ে নানানভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছিল, আমাকে তো শেষ করে দেওয়ার প্ল্যান হয়েছিল। ভাগ্যের জোরে বেঁচে এসেছি, নানান কৌশল করে আজকে তাদেরকে হটাতে পেরেছি। ফলে আমাদের কাজ হচ্ছে, মানে আমাদের কাজ হচ্ছে এই সরকারটাকে ঠিক করে কাজ করানো, মানে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে তো রাজ্যটাকে, একে গঠন করতে গেলে একটু গঠনমূলকভাবে আমাদের পাশে থাকতে হবে, কাজ করাতে হবে, সরকারটাকে কাজ করাতে হবে, সরকারের দৃষ্টিতে সব কিছুকে আনতে হবে। আর এই নোংরা পলিটিক্স, সবেতেই পলিটিক্স, ছোটোখাটো বিষয় নিয়ে পলিটিক্স, এইসব না। ভোট হয়ে গেছে, পলিটিক্যাল ওইসব কচকচানি অন্তত এই মুহূর্তে মানে বাদ দিয়ে দেওয়া উচিত। এবার উন্নয়নে সামিল হতে হবে। আপনাদের দাবি থাকতেই পারে, দাবির জায়গায় পেশ করবেন, এই করবেন। দাবি পেশ করার নামে উল্টোপাল্টা হয়তো এখানকার এখন যারা বিরোধী হয়ে গেছে তারা একটু উস্কে দেওয়ার চেষ্টা করছেও, দেখতে পাচ্ছেন। উস্কানিতে পা না দিয়ে যে সর্বনাশটা ওই শাসক করে দিয়ে গেছে, সেটাকে এখন মেরামতি করার জন্য আমাদের কোঅপারেট করাটা প্রয়োজন। ফলে এই মুহূর্তে পাশে থাকা প্রয়োজন রয়েছে। নিশ্চয়ই আপনাদের দাবি দাওয়াগুলো পেশ করবেন এবং সেগুলো কীভাবে করা যায় সেদিকে নিশ্চয়ই আপনারা নজর দেবেন। আর সবাইকে একটু খেতে হবে, এটুকু বলতে পারি। এই বসে খাবো, ভাতা নিয়ে খাবো, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। কারণ একটা সমাজ কখনো এগোতে পারে না যদি সমাজের মানব সম্পদটা ওই বসে খাওয়ার মানসিকতায় চলে আসে। বসে খাবো, সরকার মানে আমাকে সব দেবে। কেন সব দেবে সরকার? সরকার তো দেবে যারা অক্ষম, যারা সমস্যায় রয়েছেন, যারা সংকটে, তাদেরকে সরকার দেবে। আমরা যারা সুস্থ, স্বাভাবিক, হাত পা আছে, যোগ্যতা আছে, আমরা তো কাজ করে খেতে চাই। বরং কর্মসংস্থানের ডিমান্ডটা করুন, কলকারখানা গড়ার জন্য বলতে পারেন। কাজের জায়গা হলে একটু কাজ করবেন, একটু খেটে যে পয়সাটা পাবো তার ন্যায্য, তার শ্রম তাকে প্রত্যেকে দিতে হবে। মানে খেটে খাওয়ার মানসিকতা আসতে হবে। সবাই যদি আমরা মেহনত করি, সরকার মানুষকে সহযোগিতা কেন করবে? আমি তো আগেরবার অনেকবার বলেছি, সরকার কোন মানুষকে সাহায্য করবে? সরকার যারা অক্ষম, আবারও বলছি অক্ষম, যারা পারেন না, যারা অনেকটা পিছিয়ে রয়েছেন, যারা একেবারে উঠতে পারছে না, তাদেরকে টেনে আনার জন্য সরকার সাহায্য করবে। সরকার কি সুস্থ মানুষকে সাহায্য করবে? এটা কোনো কথা হলো? উল্টোটা হবে, মানুষ সরকারকে সাহায্য করবে, সরকার পরিকাঠামো তৈরি করবে, তার দ্বারা মানুষ আবার বেনিফিটেড হবে। আর যদি মানুষ ভেবে না সরকার এসে গেছে মানে আর আমরা কোনো কাজ করবো না, শুধু ভাতা নেব, সরকারও ডুববে, সমাজও ডুববে। ফলে ওই সব মানসিকতা ছেড়ে দিন, কাজের মানসিকতায় আসুন। আমরা পুরনো সব কিছু ঝেড়ে ফেলতে চাই, পুরনো মানে নতুনভাবে আমরা জাগ্রত হতে চাই যে আমরা সবাই কাজ করব, আমাদের কাজের ব্যবস্থা করা হোক, কলকারখানা, শিল্প, চাকরি বাকরি এইসব করা হোক। আর যেখানেই হয়ে যাবে এরকম সংস্থান, সেখানে আমরা পুরো শ্রম দেবো, মেহনত করব। মেহনত যদি সবাই আমরা করার মানসিকতা রাখি না, দেখবেন সে সমাজ এগোবেই। বাংলা যে অবস্থায় পড়ে গেছিলো সেখান থেকে তুলতে গেলে আমরা সবাই মেহনত করব, এই শপথটাও কিন্তু আমাদেরকে নিতে হবে। আর সরকার পক্ষের কাছে অবশ্যই আমাদের আবেদন থাকবে, কলকারখানা, কর্মসংস্থান এগুলো বাড়াতে হবে, কমিউনিকেশন, যোগাযোগ এগুলো বাড়াতে হবে। আর হ্যাঁ, চুরি, দুর্নীতি আর যেন না হয়, তোলাবাজি, কাটমানি আর যেন না হয়, এইসব যেন না হয়। সুশাসন যেন প্রতিষ্ঠা পায়, পুলিশ যেন অহেতুক মিথ্যা কেস দিয়ে মানুষকে না ফাঁসায়। আর মারামারি, খুনোখুনি এইসবের কোনো জায়গা নেই, কোনো দাঙ্গাবাজির কোনো জায়গা নেই। সুন্দর পরিবেশ, সুন্দর বাংলা আমরা দেখতে চাই। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।